প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে ইসিতে ৪২ জনের আপিল। সবার সহযোগিতায় সুষ্ঠু ভোট আয়োজনের আশা সিইসির, প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাআল্লাহ দিতে পারবো। তারেক রহমানের সঙ্গে বামপন্থী নেতাদের সাক্ষাৎ, দেশ গড়তে একসাথে কাজ করার আহ্বান। ক্ষমতায় গেলে ব্যবসায় অনুকূল পরিবেশ নিশ্চিতের আশ্বাস ফখরুলের। জামায়াতের সাথে জোটবদ্ধের অস্বস্তি কাটছে না এনসিপিতে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লড়াইয়ে নেই তরুণদের দল। দোলাচল থাকলেও জোটের পক্ষে অধিকাংশ সদস্য। মোস্তাফিজ ইস্যুর জেরে বাংলাদেশে বন্ধ আইপিএল এর সম্প্রচার। ভারত থেকে ম্যাচ সরানোর ব্যাপারে আইসিসি সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি। আরও ৮ জুলাই যোদ্ধার পরিচয় শনাক্ত। বিগত আমলে গুমের ২৫% ঘটিয়েছে র্যাব। বাহিনীটি বিলুপ্তির সুপারিশ কমিশনের। জুলাই আন্দোলনে পরিচিত মুখ সুরভির রিমান্ড ঘিরে সমালোচনা। খবর ভাইরাল হবার পর তড়িঘড়ি জামিন। ভেনেজুয়েলা থেকে তুলে আনা প্রেসিডেন্ট মাদুরোকে নেওয়া হলো নিউ ইয়র্কের আদালতে। কারাকাসে আগ্রাসন বিরোধী বিক্ষোভ, ফের হামলার হুমকি ট্রাম্পের। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে আপিলের আবেদন শুরু করেছেন। অঞ্চলভিত্তিক 10টি বুথে আপিল গ্রহণ চলবে 9 জানুয়ারি পর্যন্ত। এরপর শুনানি। আপিলকারীদের দাবি, বিভিন্ন তুচ্ছ কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। সকালে বুথ পরিদর্শনে গিয়ে সিইসি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান। ইসি সচিব জানিয়েছেন, প্রতিটি আপিলই গুরুত্বের সাথে নেবে কমিশন। দর্শক, আমরা এই প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে সারা দেশে ২৫০০-এর বেশি প্রার্থীর মধ্যে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। অবৈধ বলে গণ্য হওয়া প্রার্থীরা আপিল করছেন ইসিতে। আপিল করতে আসা প্রার্থীদের কেউ কেউ ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন, কেউ কেউ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। একই কারণে যদি একজনের মনোনয়ন বাতিল করে ডাইরেক্ট আর একজনকে সময় দিয়ে সংশোধনের সময় দেয়, তাহলে তো এটা বৈষম্য হলো। আমরা মাঠে কাজ করতে পারি না এবং আমাদেরকে গেলেই ওনার লোকজন দিয়ে আমাদের উপর মপ করার চেষ্টা করে। জীবনে নিরাপত্তা নেই, আমাদের পরিবার সবাইকে হুমকি দেয়। প্রার্থীরা যদি মানুষের কাছে স্বাক্ষর নিতে না পারি, তাহলে আমি কিভাবে জমা দিব? সো আমি মনে করি যে আইনটা করা হয়েছে জনগণের যে ইচ্ছাটা সেটার সাথে সাংঘর্ষিক। আমি যেহেতু জমা দিতে পারিনি, তাই এদের পুনরায় কোর্ট থেকে রায় আসতে হবে। ইসিতে আপিলের বুথ পরিদর্শন করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবাই সহযোগিতা করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাআল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ। ইসি সচিব জানিয়েছেন, সংক্ষুব্ধ যে কেউই আপিল করতে পারেন, সেটা যাচাই বাছাই করে পুনরায় সিদ্ধান্ত দেওয়া হবে। রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। ডিসি অফিসে হেনস্থার শিকার মানিকগঞ্জ 3 আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাও আপিল করেছেন। কোনো পক্ষের সঙ্গে তারা ভালো আতাত আছে, আমার সঙ্গে তারা আমি যা বলি তা না বলি, তাদের কীভাবে সেভ করা যাবে সেই তারা নির্বাচনে যখন করে এটা ঘোষণা করে তখন ওইটা আমি লক্ষ্য করেছি। আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি, বুঝতে পেরেছি। টাকার মোহতে অনেক কিছু হয়ে গেছে সেখানে। ভোটারের এলাকার জটিলতায় মনোনয়নপত্র বৈধ হয়নি ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার। তিনিও আপিলের ইতিবাচক ফলাফলের আশা করছেন। যারা স্বাক্ষর করেছেন এই প্রায় ৫,০০০ মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি।
তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। প্রথম দিন সারা দেশ থেকে মোট 42টি আপিল আবেদন জমা পড়েছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ভোট বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির 19তম বৈঠক শেষে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ফ্যাসিস্টের এজেন্টরা বিভিন্ন দলে অনুপ্রবেশ করে নাশকতা করতে পারে, এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। ভোটের বাকি আর মাত্র মাসখানেক। শেষ হয়েছে মনোনয়ন যাচাই বাছাই, দল এবং প্রার্থীরাও নেমেছেন ভোটের মাঠে। এমন অবস্থায় সবার প্রশ্ন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে তো? এই পরিস্থিতিতে সচিবালয়ে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 19তম বৈঠক। পরে গণমাধ্যমের মুখোমুখি হন উপদেষ্টা। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি। উপদেষ্টা জানান, যথাসময়ে হবে ভোট, বানচালের চেষ্টা হলে কঠোর হস্তে দমন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওসমান হাদি হত্যার বিচার নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র সচিব জানান, হাদি হত্যা মামলার চার্জশিট প্রস্তুত, জমা দেয়া হবে 7 জানুয়ারির মধ্যে। এই মামলাটির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি। হাদি হত্যা মামলার চার্জশিট 7 তারিখের ভিতরে অবশ্যই ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব। এর চূড়ান্ত প্রস্তুত হয়ে গেছে। উপদেষ্টা জানান, নির্বাচন সামনে রেখে শুরু হওয়া অপারেশন ডেভিল হ্যান্ড 2 অভিযানে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে 14,569 জন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএল এর সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, আইপিএল এ মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ নেই উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ মর্মাহত ও ক্ষুব্ধ। সম্প্রচার মাধ্যমকে প্রচার বন্ধ রাখতে সোমবার চিঠি দেওয়া হয়। সম্প্রতি মোস্তাফিজুর রহমানকে কট্টর হিন্দুত্ববাদীদের আন্দোলনের মুখে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। এর জবাবে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে নিজেদের খেলা অন্য ভেন্যু আয়োজন করার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, দ্রুতই আইসিসি বিসিবিকে ডাকবে। দুই পক্ষের আলোচনা শেষে সিদ্ধান্ত আসবে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু বদল হচ্ছে কিনা। সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির নেতৃত্বে সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পার্টি অফিস গুলশানে যান বিসিবি পরিচালকরা। সেখানে গিয়ে শোক বার্তা লেখেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এক মহান নেত্রীকে মিস করব। তিনি আমাদের সমস্ত স্পোর্টস সহ ক্রিকেটকে অনেক সাহায্য সহযোগিতা করে দিয়েছেন। তো এই জন্য এইসব কথা আমরা লিখেছি এবং আল্লাহর কাছে দোয়া করে আমরা চিঠিটা আমরা আমাদের শোক বইতে লিখেছি। সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বিসিসিআই এর বাদ দেয়া ইস্যুতে উত্তাল ক্রিকেট বিশ্ব। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না চেয়ে আইসিসিকে চিঠিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দ্রুতই আইসিসির সঙ্গে বসবে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা। এই মুহূর্তে সিকিউর ফিল করছি না আমাদের টিমটা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। তো আমরা আইসিসিকে চিঠি লিখেছি এবং চিঠিতে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা কি বলতে চাচ্ছি, কেননা আমাদের কাছে মনে হচ্ছে সিকিউরিটি একটা বড় কনসার্ন এবং সেটা ফলো করছি। আমরা আইসিসিকে মেল পাঠিয়েছি এবং আমরা সাথে সাথে তাদের কাছ থেকে একটা মিটিং করার জন্য তারা আমাদেরকে বলবে খুব তাড়াতাড়ি। সেখানে আমাদের কথাগুলো আমরা এক্সপ্রেস করবো। বাট ইমেলটা পাঠিয়েছে তার রিপ্লাইয়ের উপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব। এখনও বিসিসিআই এর সঙ্গে কথা হয়নি বিসিবির। তবে অপমানজনক কোনো বিষয়েই ছাড় দিতে চান না বাংলাদেশ ক্রিকেটের নীতি নির্ধারকরা।
বিসিসিআই কিন্তু KKR কে চিঠি দিয়েছে, এটা কিন্তু আমরা একদমই পার্ট না, মানে KKR কে বলেছে ওকে দলে রাখতে না, এটা কিন্তু আমাদের বোর্ডকে কিছু জানায় নাই। ও তো নিয়েছে ওরে রাজনৈতিক, এটি আমরা সবাই মানে এটা খুবই অত্যন্ত দুঃখিত যে একটা রাজনৈতিক কারণে একটা ছেলেকে এত ভালো ক্যালিবারের একটা প্লেয়ার যে তার অনেক কিছু দেখাতে পারতো এই IPL সেটা করতে পারিনি, যেন আমরা দুঃখিত সবাই। শোনা যাচ্ছে বদলে যেতে পারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু, ভারতের জায়গায় বাংলাদেশের ম্যাচগুলো হতে পারে শ্রীলঙ্কায়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন সিপিবি, বাসদ সহ বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতারা। তাদের দেশ এগিয়ে নিতে অভ্যুত্থানের পর তৈরি হওয়া নতুন সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতা। এছাড়াও তার সাথে আজ সাক্ষাৎ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের বিএনপি সমর্থিত প্রার্থী জুনায়েদ সাকি। আলাদাভাবে সাক্ষাৎ করেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতারাও। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেও সাক্ষাৎ করতে শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার আসেন সিপিবি, বাসদ সহ বামপন্থী জোটের নেতারা। বেশ আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম আর দেশপ্রেমের কথা তুলে ধরেন বাম জোটের নেতারা। তারেক রহমান বামপন্থী নেতাদের দেশ এগিয়ে নিতে সহযোগিতার আহ্বান জানান। বিভিন্ন বিষয়ে আমাদের মত পার্থক্য থাকবে, কিন্তু সবসময় আমাদের যাতে একটা পলিটিক্যাল কালচার, রাজনৈতিক যে একটা সহনশীলতা, ফিলোসফিক্যাল টলারেন্স সেটা থাকে, সেটা একটা গণতন্ত্রের জন্য সেটাই একটা সৌন্দর্য। গণতন্ত্রের জন্য দুটো বিষয় লাগে, একটা হলো যে রাজনৈতিক সহনশীলতা, আর একটা হলো যে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন, জনপ্রতিনিধি নির্বাচন। এই দুইটারই গত 54 বছরে বাংলাদেশে ঘাটতি ছিল, সেটা হয় নাই। সেইটা এই সুযোগটা যাতে আমরা কাজে লাগাতে পারি। পরে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে আসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। তিনি বিএনপি সমর্থন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে এবার নির্বাচন করছেন। বাংলাদেশের কে যারা অস্বীকার করবে তারা আসলে বাংলাদেশের রাজনীতিতে জনগণ কর্তৃক গৃহীত হবে না বলে আমরা মনে করি। ফলে বাংলাদেশকে যারা স্বীকার করেন, বাংলাদেশের সংগ্রামকে যারা স্বীকার করেন, তার ইতিহাসকে যারা স্বীকার করেন, তার ইতিহাসের মধ্যে জনগণের সংগ্রামের যে ধারাবাহিকতাকে যারা ধারণ করেন, বাংলাদেশের জনগণ তাকেই বেছে নেবে। এবং জনাব তারেক রহমান বিএনপির পক্ষ থেকে তারা সেই ধারণ করার জায়গাগুলো, তাদের যে অঙ্গীকার, সেটা পুনর্ব্যক্ত করেছেন। এছাড়াও তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের বিএনপি জোটের প্রার্থী ও জমিয়ত নেতা জুনায়েদ আল হাবিব। এ সময় খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনার পাশাপাশি নির্বাচনের কৌশল নিয়ে তারা আলোচনা করেন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রিমান্ড আবেদন মঞ্জুরের 3 ঘণ্টার মধ্যে জামিন পেলেন গাজীপুরের তাহরিমা জান্নাত সুরভি। চাঁদাবাজি সহ কয়েকটি অভিযোগে দায়ের মামলায় বিকেল 3টার দিকে তার 2 দিনের রিমান্ডের আদেশ দেন গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। জুলাই আন্দোলনে সক্রিয় সুরভির রিমান্ডের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে তার সহযোদ্ধারা। সন্ধ্যায় জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগের পাশাপাশি প্রশ্ন উঠেছে উল্লেখ করা বয়স নিয়েও। স্বজনদের দাবি 21 বছর বলা হলেও জন্ম সনদ অনুযায়ী সুরভির বয়স 17। জুলাই আন্দোলনের পরিচিত মুখ গাজীপুরের শিক্ষার্থী তাহরিমা জান্নাত সুরভি। শুধু গাজীপুরেই নয়, আন্দোলনে সে সরব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও। গেল 25 ডিসেম্বর টঙ্গীর নিজ বাসা থেকে সুরভিকে গ্রেফতার করে যৌথ বাহিনী। সে সময় পুলিশ জানায় কালিয়াকৈর থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে মামলা রয়েছে। বাদী নাইমুর রহমান দুর্জয়, যিনি একটি দৈনিক পত্রিকার স্থানীয় সংবাদকর্মী। শুরুতেই ছড়ানো হয় 50 কোটি টাকা চাঁদাবাজির গুজব। পরে মামলার নথিতে দেখা যায় টাকার পরিমাণ 50,000। সুরভির বয়স 21 বছর দেখানো হলেও স্বজনদের দাবি জন্মসনদ অনুযায়ী তার বয়স 17। পুলিশ জানায় গ্রেফতারের পরদিন আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। পৃথিবীর কোন সভ্য আইনে আছে একটা 17 বছরের কিশোরীকে 10টা দিন ধরে ওকে জেলে আটকিয়ে রেখেছে, কোনো জামিন ছাড়া, কোনো বিচার ছাড়া? চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়ে সোমবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সুরভিকে। 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ডের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে ছাত্র শ্রমিক জনতার ব্যানারে বিক্ষোভ হয়। সুরভির বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানায় তারা। এই আদেশের বিরুদ্ধে আমরা রিভিশন করব, সেটা হলো আমাদের আইনগত বিষয়ে আমরা এভাবে আগাবো। আর এটা মিথ্যা মামলা সবাই জানে, সেহেতু আমরা আশা করি এটা আমরা রেমেডি পাবো। পরবর্তীতে জেলা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। পুলিশের দাবি, সুরভির পরিবারের সদস্যদের কাছে জন্ম সনদ না পেয়ে আনুমানিক বয়স 21 লেখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমার আয়ু আজকে আমাকে যেটা জানালেন, উনি নাকি সুরভির মার কাছে এটা ওনার বার্থ সার্টিফিকেটটা চেয়েছিলেন, তো বার্থ সার্টিফিকেট নাকি উনি পান নাই, যে কারণে বয়সটা আমরা আসলে করা যায় না আর কি। সুরভির গ্রেফতার ও রিমান্ডের বিষয়টি নজরে এসেছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের। নিজ ফেসবুক পোস্টে তিনি জানান, দ্রুত প্রতিকার পাবে সুরভি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রায়েরবাজার কবরস্থানে দাফন হওয়া 114 জনই জুলাই শহীদ নন। সড়ক দুর্ঘটনা বিষপানে মারা যাওয়া মরদেহ পেয়েছে সিআইডি। সকালে রায়েরবাজার কবরস্থানে জুলাই আন্দোলনে পরিচয় শনাক্ত হওয়া শহীদ 8 পরিবারকে কবরের দায়িত্ব বুঝিয়ে এসব কথা বলেন সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ। তবে এখানে পাওয়া অধিকাংশ মরদেহেই মিলেছে বুলেটের চিহ্ন। এই মায়ের আহাজারি যেন থামান নয়। প্রায় 1.5 বছর পর প্রিয় সন্তানের মরদেহের সন্ধান পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তার মতো শোকে স্তব্ধ জুলাই আন্দোলনের শহীদ আরও 8টি পরিবার, যাদের দীর্ঘ নিঃশ্বাসে ভারী হয়ে ওঠে রায়েরবাজার কবরস্থানের বাতাস। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে জুলাই গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী অজ্ঞাত শহীদদের লাশ তোলা ও শনাক্তকরণ কার্যক্রম এবং এর ফলাফল উপস্থাপন করে সিআইডি। এ সময় উপস্থিত ছিলেন শহীদ পরিবার, মুক্তিযুদ্ধ, স্থানীয় সরকার উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সহ অন্যান্যরা। 9 ভুক্তভোগী পরিবারের দেওয়া নমুনার ভিত্তিতে 8 শহীদ পরিবারের ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি। ঠিকই আমার ছেলের আন্টি করে আমার দেখাইলো, যদি আগে দেখাইতো তা আমার শরীরের আমি দিন দিতে লাশটাও তো পাইতাম। ওয়ারিশ থাকা সত্ত্বেও বেয়ারিশভাবে দাফন করছে, তাদের বিচার আমি চাই। এই ইন্টিরিম সরকারকে বলবো, আপনারা পদত্যাগ করার আগে আমাদের ভাইদের হত্যার বিচারটা অন্তত কইরেন। সিআইডি প্রধান বলেন, অধিকাংশ মরদেহেই মিলেছে বুলেট। তবে এখানে দাফন হওয়া 114 জনই জুলাই শহীদ নন। অনেকে বিভিন্নভাবে মারা গেছেন। 114 জনই জুলাই যোদ্ধা না। এখানে ছোট্ট বেবিও আছে, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট আছে, বিষপানে আত্মহত্যা। বাট আমাদের কিছু করার ছিল না, যেহেতু ওই টাইমটা ধরে, ওই এনক্লেভ ধরে আমাদের সকলকে উঠাতে হয়েছে। এটাই 114 জনই জুলাই যোদ্ধা না। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, মরদেহ আন্তর্জাতিক মানদণ্ড মেনে উত্তোলন করা হয়েছে, আর এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এই কার্যক্রম কেবল আইন, মানবাধিকার এবং আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন নয়, এটি নিখোঁজ শহীদদের পরিচয় নির্ধারণ, পরিবারগুলোর অনিশ্চয়তা দূরীকরণ এবং ভবিষ্যতের বিচারিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ সংরক্ষণেও সহায়ক হয়েছে। অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তের এই অভিজ্ঞতা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য মামলাতেও কাজে লাগানো যেতে পারে। বাংলাদেশে কখনো এত বড় স্কেলে কবর লাশ থেকে উত্তোলন করা হয়নি, এবং এইভাবে ডিএনএর ব্যাপকভাবে যে কাজটা করা হয়েছে, ইনফরমেশন সংগ্রহ করে ফরেনসিক এক্সপার্টদের সহায়তায় লাশ শনাক্তকরণের, সেটাও এইভাবে করা হয়নি। পরে পরিচয় শনাক্ত হওয়া 8 পরিবারের কাছে তাদের প্রিয়জনের কবরের দায়িত্ব হস্তান্তর এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে শক্তিশালী করা হবে বাণিজ্যিক সংগঠনগুলোকে। যোগ্যতার ভিত্তিতে দেয়া হবে সরকারের বিভিন্ন বাণিজ্যিক কাজের দায়িত্ব। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ব্যবসায়ী সংগঠনগুলো আয়োজিত দোয়া মাহফিলে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে দেশবিরোধী চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান। এ সময় ব্যবসায়ী সংগঠনগুলো নির্বাচিত সরকারের সাথে এক হয়ে কাজ করার অঙ্গীকার করে।
90-এর দশকে দেশে গণতন্ত্র ফিরে আসার পর জোরে সোরে অর্থনীতি গোছানোর কাজে হাত দিয়েছিল খালেদা জিয়া সরকার। সাবেক সেই প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর একটি অভিজাত হোটেলে দোয়া মাহফিলের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ। অংশ নেয় এফবিসিসিআই, ডিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ সহ 17টি শীর্ষ ব্যবসায়ী সংগঠন। আমরা আজকে সকল ব্যবসায়িক সম্প্রদায় আমরা অঙ্গীকার করছি। ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, খালেদা জিয়ার উদ্যোগেই মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করেছিল দেশ। ব্যক্তি মালিকানাধীন বিদেশি বিনিয়োগের পাশাপাশি সামাজিক সুরক্ষা নিশ্চিতেও কাজ করে তার সরকার। এ সময় নির্বাচিত সরকারের সাথে মিলে দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার করে ব্যবসায়ী সংগঠনগুলো। ওনার এই দূরদর্শী ব্যবসা বান্ধব একটা প্রাইভেট সেক্টর ড্রিভেন ইকোনমিতে আমরা সবাই ওনার সাথে সাথ দেব এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ওনার সমগ্র রাজনৈতিক জীবনে তিনি সংসদীয় গণতন্ত্র, প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা ও জাতীয় সার্বভৌমত্বের নীতিকে সমুন্নত রেখেছেন। ঔষধ শিল্পকে সম্পূর্ণভাবে লিবারালাইজ করে দেওয়া এবং ঔষধ শিল্পের আজ যা কিছু উন্নতি দেখেন তার জন্য আমরা সম্পূর্ণভাবে ওনার কাছে ঋণী। মাহফিলে ছিলেন বিএনপির শীর্ষ নেতারা। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, গণতন্ত্র না থাকলে একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেয়। ক্ষমতায় গেলে ব্যবসায়িক সংগঠনগুলোকে সরকারি কাজে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি। উনি মাল্টিল্যাটারালিজমের উপর জোর দিয়েছেন, কোনো কান্ট্রি সেন্ট্রিক উনি পররাষ্ট্রনীতি করেন না। আগামী দিনে আপনারা দোয়া করেন, আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন, অনেকগুলো সরকারি কর্মকাণ্ড যেগুলো আপনারা করতে পারবেন সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। দেশের বিরুদ্ধে চক্রান্ত চলমান উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, ৭১, ৯০ আর ২৪-এর মতো এক হয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে পারলেই খালেদা জিয়াকে যোগ্য সম্মান দেয়া হবে। ব্যবসায় সংক্রান্ত অনেকগুলো বিষয়ে তার অবদানের কথা বলেছেন। আমি শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে তার যে অবদান, সে অবদানকে কখনো অস্বীকার করা যাবে না। তিনি ফিরে আসবেন না, কিন্তু তার যে কাজ, তার যে রেখে যাওয়া যে স্বপ্নগুলো রেখে গেছেন, সেই স্বপ্নগুলোকে আমাদের বাস্তবায়িত করতে হবে। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া নানা নিপীড়নের শিকার হলেও প্রতিশোধ পরায়ণ ছিলেন না। তাই ৫ আগস্টের পর সবার প্রতি শান্তি আর সম্প্রীতি ধরে রাখার বার্তা দিয়েছিলেন তিনি। এ কারণেই একটি দল থেকে গোটা দেশের নেত্রী হয়ে উঠেছিলেন খালেদা জিয়া। যারা এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্ঠকিত কালের ভেতর, লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল এক শস্যগন্ধি মাটিরই কন্যাকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ঢল থেমে নেই। আজও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার ফুলে ভরে ওঠে কবরের চারপাশ। বিএনপি নেতারা বলেছেন, বন্দুকের বদলে জনগণ খালেদা জিয়ার শক্তি হওয়ায় মানুষের এমন বহিঃপ্রকাশ। ফুল হাতে শ্রদ্ধা আর হাত উঁচিয়ে দোয়া অব্যাহত জিয়া উদ্যানে। এই ভালোবাসার ঢল বেগম খালেদা জিয়ার প্রতি। অ্যাব নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, জীবন দিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন তার কাছে দেশ ও গণতন্ত্রই সবার আগে। তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে দেশের স্বার্থ এবং গণতন্ত্রের স্বার্থ সেটাই ছিল তার জন্য সর্বাগ্রে। যেখানে তার নিজের জীবনকে তিনি তুচ্ছ করেছিলেন এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, তিনি সামনের দিকে এগিয়ে গিয়েছেন, জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে গিয়েছেন। তার শক্তি ছিল জনগণের শক্তি, বন্দুকের শক্তি নয়। খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বলেন, খালেদা জিয়ার ত্যাগ সংগ্রাম দেশকে এগিয়ে নেয়ার। তিনি বলেছিলেন যে তিনি এই দেশের সন্তান, এই দেশেই তিনি মৃত্যুবরণ করবেন এবং তিনি তা প্রমাণ করেছেন। সেই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। শ্রদ্ধা জানান ঢাকা ১৩ আসনের বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। কর্মজীবী দলের নেতাকর্মীদের নিয়ে যান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী যুবদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতাকর্মীরাও। এই মৃত্যু আওয়ামী লীগেরও দায় আছে,
তারা তার মৃত্যুর কারণ। এখন নির্বাচনে সামনে যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে, কোনো বাধা হিসাবে আসবে না। বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে যেই যখন দাঁড়িয়েছে আমরা দেখেছি তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই দাঁড়িয়েছে। তো সকল ষড়যন্ত্রের হাত চুরমার করে ভেঙে দেবার জন্য আমরা এখন একত্রিত, জনগণ আমাদের সাথে একত্রিত বলে আজকে 6ষ্ঠ দিনেও দেখেন ভিড়ের সমাগম। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। জামায়াত ও এনসিপি 11 দলীয় জোট গঠন করার পর পদত্যাগ করেছেন তরুণদের নিয়ে গঠিত দলটির বেশ কয়েকজন নেতা। কারণ হিসেবে কেউ কেউ জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার কথা বলেছেন। তারা মনে করেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লড়াইয়ে এখন আর এনসিপি নেই। এটা বুঝতে পেরেই দল থেকে সরে আসা। এদিকে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, পদত্যাগের কারণে দলের ভেতরে কিছুটা দোলাচল থাকলেও অধিকাংশই রয়েছে জোটের পক্ষে। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে 24-এর জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। দলের নেতৃত্বে নাহিদ ইসলাম, সঙ্গী হিসেবে সম্মুখ সারিতে আছেন জুলাই আন্দোলনের অনেক পরিচিত মুখ। 10 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 125 আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি। বলা হয় নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়া হবে 300 আসনে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোট করে এনসিপি। আমরা অবশ্যই 300 আসনে প্রার্থী দিব। 2 সপ্তাহের মাথায় জামায়াতে ইসলামের সাথে নির্বাচনী জোট গড়ে নতুন করে আলোচনায় দলটি। এনসিপি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। এরপরই দলের ভেতরে এ নিয়ে মতপার্থক্য দৃশ্যমান হতে থাকে। সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আহ্বান জানান 30 নেতা। জামায়াত জোটের সিদ্ধান্তে অটল থাকায় পদত্যাগের হিড়িকও শুরু হয়। দল ছাড়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও তৃণমূলের অন্তত 1.5 ডজন নেতা। এরই মধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়াইয়ের ঘোষণাও দিয়েছেন কেউ কেউ। কয়েকজন আবার নিজেকে গুটিয়ে নিয়েছেন রাজনীতি থেকে। নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত, বৈষম্যহীন রাজনৈতিক ব্যবস্থার লড়াইয়ে এনসিপি আর নেই। সেই মুহূর্তে আমরা আমাদের লড়াইকে ত্যাগ না করে এনসিপিকে ত্যাগ করেছি, পার্টিকে ত্যাগ করেছি। আমরা আমাদের লড়াইটা কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। যে কারণে আমরা মনে করেছি যে এনসিপি আসলে এই লড়াইয়ে এখন আর নেই। পুরনো রাজনৈতিক দলগুলোর সাথে একটি আপোষ রফায় গিয়েছে, যেখানে আপোষ রফার শর্তগুলো যথেষ্ট আত্মমর্যাদা হানিকর বলে আমাদের কাছে মনে হয়েছে। এনসিপি আসলে জুলাইয়ের যে শক্তি, জুলাই কেন্দ্রিক রাজনৈতিক মেরুকরণে আসলে তারা ব্যর্থ হয়েছে। যে এই ব্যর্থতা হওয়ার কারণে তারা দুর্বল হয়েছে এবং সেই পুরনো রাজনৈতিক যে এস্টাবলিশমেন্ট, এখানে তাদেরকে নানান পর্যায়ে নানানভাবে আসলে আপোষের আশ্রয় নিতে হচ্ছে, যা নাকি আসলে জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আসলে আমি এনসিপির সাথে আর বর্তমানে কাজ করা সম্ভব নয়। ভোটের আগে দলের এই হোঁচটকে চ্যালেঞ্জ মনে করছে না এনসিপি। কেন্দ্রীয় নেতাদের দাবি, গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেয় বিশ্বাসী তারা। হঠাৎ করে এই কিছু সদস্যদের পদত্যাগের কারণে একটা সাময়িক অস্বস্তি তৈরি হয়েছে, অস্বীকার করা যাবে না, কিন্তু সেটা আমরা সেটেল করার চেষ্টা করছি। যেহেতু তারা আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা ছিলেন, এটা তো একটা ক্ষতি। এই জায়গাগুলো কখনোই শূন্যস্থান থাকে না এবং আমরা এটাকে আবার দ্রুততম সময়ের মধ্যে পুনর্গঠন করার চেষ্টা করছি। দলের অধিকাংশরা 11 দলীয় জোটের পক্ষে রয়েছে বলেও জানান এনসিপির এই নেতা। দলের অধিকাংশ সদস্যরাই কিন্তু এই জোটের পক্ষে আছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। গুমের মতো অপরাধ সংগঠনের দায়ে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। কমিশনের প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়, 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনার 25% হয়েছে র্যাব কর্তৃক। সোমবার বিকেলে কমিশন কার্যালয়ে গণমাধ্যমের সামনে গুম সংক্রান্ত প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরে কমিশন। গুমের পরে ফিরে আসেনি 251 জন। উগ্রপন্থা দমন সহ গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে প্রতিষ্ঠা হয়েছিল পুলিশের স্বতন্ত্র ইউনিট এলিট ফোর্স র্যাব। কিন্তু নানা কারণে বিতর্কিত হয়ে পড়ে বাহিনীটি। গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে, গেল 15 বছরে কখনো এককভাবে, কখনো বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথভাবে গুমের মতো অপরাধে জড়িত র্যাব। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কমিশনের প্রাপ্ত অভিযোগগুলোর মধ্যে 25% র্যাব এবং 23% গুমের সঙ্গে জড়িত পুলিশ। অভিযোগ পাওয়ার পর সামরিক গোয়েন্দা সংস্থা, র্যাব, এনএসআই সহ বিভিন্ন বাহিনীর স্বীকৃত ও গোপন আটক কেন্দ্র পরিদর্শন করে কমিশন। প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করে এসেছি
যে সরকারের তরফ থেকে এই বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য, অর্থাৎ ভিকটিম পরিবারের ডিএনএ স্যাম্পল কালেক্ট করা এবং ভবিষ্যতে যাতে ওইখানে যাদের দাফন করা হয়েছে যে সন্দেহজনক স্পটগুলো আছে সেইটার সাথে ম্যাচিং করে কিনা, অর্থাৎ একটা ইনডেপথ ইনভেস্টিগেশন দরকার। প্রতিবেদনে উঠে এসেছে 1569টি অভিযোগ সক্রিয় বিবেচনায় নেয় কমিশন। এর মধ্যে 251 জন নিখোঁজ এবং 36 জনের গুম পরবর্তী লাশ উদ্ধার হয়। গুমের পর এখনও নিখোঁজ আছে বিএনপির 68% ও জামাত শিবিরের 22% নেতাকর্মী, আর জীবিত ফেরাদের মধ্যে আছে বিএনপির 22% এবং জামাত শিবিরের 75% নেতাকর্মী। এটা পুলিশের দায়িত্ব খুঁজে বের করা। তারপরেও যেহেতু এটা আমরা তদন্ত করছি, অনুসন্ধান যেহেতু ইনকোয়ারি আমরা করেছি, আমরা চেষ্টা করেছি টু ফাইন্ড আউট দ্য হোয়ারঅ্যাবাউটস অফ দ্য ভিকটিমস, ইভেন টু ফাইন্ড আউট দ্য রিমেইনস অফ দ্য ভিকটিমস, দেহাবশেষ পাওয়া যায় কিনা, কিন্তু আমরা পাইনি। এখন এটা আইসিটি ইনভেস্টিগেটিং টিম ওরা ইনভেস্টিগেট করলে সেগুলো হয়তো পাওয়া যেতে পারে বা ক্লোজার আমরা জানতে পারি। প্রতিবেদনে র্যাব বিলুপ্তকরণ, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার কাজ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার, সন্ত্রাসী বিরোধী আইন 2009 বাতিল বা সংশোধন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে কঠোর জবাবদিহিতায় আনা, আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তর সহ বেশ কিছু সুপারিশ করেছে কমিশন। আলটিমেটলি তো রিফর্মস লাগবে। আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে প্রত্যেকটা রিফর্মস লাগবে। আমাদের দেশের গোয়েন্দা সংস্থা কী করে আপনার ইন্টারনাল পলিটিক্সে তারা মানে নাক গলায়। কেন নাক গলায়? ওইটা পার্ট ইন পাওয়ার চায় বলে, এবং ওদের তো মিসইউজ করা হয়েছে, সবাই করছে কম বেশি, কিন্তু ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট বেশি করেছে। আগামীতে গুমের মতো অপরাধ যাতে সংঘটিত না হয় সেজন্য পদক্ষেপ নেয়ার সুপারিশও আছে কমিশনের প্রতিবেদনে। এসব ঘটনা সংঘটিত। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। কয়েদিদের পোশাক পরিয়ে হেলিকপ্টার যোগে ম্যানহাটনে নেওয়া হয় এই দম্পতিকে। পরে গাড়ি বহরে করে কোর্ট বিল্ডিংয়ে নেওয়া হয় তাদের। কিছুক্ষণের মধ্যে দুজনের বিচার প্রক্রিয়া শুরু হবে। মাদক সন্ত্রাস উস্কে দেওয়া, যুক্তরাষ্ট্রে কোকেন রপ্তানির ষড়যন্ত্র আর অবৈধ অস্ত্র রাখার অভিযোগ তোলা হয়েছে মাদুরো দম্পতির বিরুদ্ধে। মার্কিন কর্তৃপক্ষের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে সহযোগিতা করছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। শনিবার ভেনেজুয়েলার নজিরবিহীন অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে আসা হয় মাদুরো ও তার স্ত্রীকে। এরপর ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দী করে রাখা হয়। ভেনেজুয়েলার বর্তমান প্রশাসন ওয়াশিংটনকে সহায়তা না করলে আবারও দেশটিতে হামলা করা হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা পরিচালনার দায়িত্ব যুক্তরাষ্ট্রের, আবারও এমন দাবি জানিয়ে ট্রাম্প বলেন দেশটির বর্তমান প্রশাসনের অসহযোগিতা মেনে নেওয়া হবে না। এদিকে মাদুরোর পক্ষে বিক্ষোভ চলছে কারাকাস সহ ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিয়ে সামরিক বাহিনীর প্রতি আহ্বান আন্দোলনকারীদের। হাতে আগ্নেয়াস্ত্র, চোখে আর কণ্ঠে আগুন নিয়ে কারাকাসের রাজপথে মাদুরোর অনুসারীরা। কারো হাতে প্ল্যাকার্ড, আবার কারো হাতে মাদুরোর পুতুল। দাবি একটাই, যে কোনো মূল্যে ফেরত দিতে হবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। চোখের সামনে দিয়ে কিভাবে তুলে নেওয়া হলো প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে তা যেন কোনোভাবেই মানতে পারছেন না ভেনেজুয়েলার সাধারণ মানুষ। মাদুরোকে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে সমালোচনা করা হয় সামরিক বাহিনীরও। আমরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের দালাল সরকার চাই না। আমরা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। ট্রাম্পকে কোনোভাবেই আমাদের তেল দিতে দেব না। রুবিও কোনোভাবেই আমাদের প্রশাসন পরিচালনা করতে পারবে না। আমি এখনো বুঝতে পারছি না কিভাবে হেলিকপ্টারগুলো প্রবেশ করলো এবং প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে গেল। সামরিক বাহিনী কেউ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারলো না। আমরা প্রস্তুত আছি। এটা কারাকাসের সবচেয়ে বড় সশস্ত্র সংগঠন। আমরা আমাদের প্রেসিডেন্টকে ফেরত চাই। এদিকে আবারও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা, ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। দেশটির বর্তমান সরকার সহযোগিতা না করলে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ভেনেজুয়েলায় এখনই নির্বাচনের চেয়ে মাদক পাচার বন্ধ এবং তেল শিল্প সংস্কার প্রয়োজন। দেশটির বর্তমান প্রশাসনের সাথে আমরা এসব নিয়েই কাজ করতে চাই। ভেনেজুয়েলাকে সুসংগঠিত করার প্রচেষ্টায় দেশটির প্রশাসনের বাকি সদস্যরা সহায়তা না করলে দ্বিতীয়বার হামলা হতে পারে। এদিকে সেনা মোতায়েনের পর চলছে টহল। এখনও থমথমে পরিস্থিতি রাজধানী কারাকাস সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকারের মেয়াদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন আহমেদ।
বিকেলে সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ 2026 এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2026 জারি উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেন, এই বিধানগুলো বাস্তবায়িত হলে বিমানের টিকিট কাটাকে কেন্দ্র করে প্রতারণা ও হয়রানি বন্ধ হবে। বিমানের ডাইভারশন নিয়ে উপদেষ্টা বলেন, তীব্র কুয়াশায় বিমানের ফ্লাইট পাশের দেশে ডাইভারশন এড়াতে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি 3-তে উন্নীত করা হবে। টার্মিনাল চালু করার জন্য প্রাণান্ত চেষ্টা ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে জাপানিজ ভাইস মিনিস্টারের সাথে মিটিং করেছি, বাট আমাদের প্রচেষ্টা সম্ভবত সফল হয়নি। সো আমরা এটার যে পদ্ধতিগত যে প্রয়োজনগুলো রয়েছে পরবর্তী কর্মকাণ্ডের জন্য, সেই পদ্ধতিগত প্রয়োজনগুলোকে আমরা সচল করার পদ্ধতিতে বর্তমানে নিয়োজিত আছি এবং পরবর্তী সরকারি বিষয়ে সিদ্ধান্ত নেবে। সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে কাউকে চাকরিচ্যুত করা হবে না, তবে অপরাধে জড়িতদের ছাড় দেওয়া হবে না। ফরেনসিক অডিটের মাধ্যমে কর্মকর্তাদের দায় চিহ্নিত করা হবে। বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ক্ষুদ্র আমানতকারীরা এখনই টাকা তুলতে পারবেন, আর বড় আমানতকারীদের টাকা ফিরে পেতে 2 বছর অপেক্ষা করতে হবে। তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের সবার আমানত নিরাপদ থাকবে বলেও আশ্বাস দেন গভর্নর। আমরা যে ফরেনসিক অডিট করতে যাচ্ছি, সেই ফরেনসিক অডিটের মূল উদ্দেশ্য হচ্ছে দুটো জিনিস আইডেন্টিফাই করা, যে এই ব্যাংকগুলোর এই অবস্থার জন্য দায়ী কারা। আগের বোর্ডই হোক বা যেসব ঋণ গ্রহীতা বিভিন্নভাবে জাল চতুরির মাধ্যমে টাকা নিয়ে গেছে, অথবা ব্যাংকের ভিতরে কোনো কর্মকর্তাও হোক, তাদের যোগসাজশে তাদেরকে চিহ্নিত করা এবং আইনগত ব্যবস্থা নেওয়া। মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে স্বর্ণের দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। নিয়ে গেছে প্রায় 2 কোটি টাকার মালামাল। সোমবার ভোর রাতের দিকের ঘটনা। সিসি ফুটেজে দেখা যায় কেচি গেট ও শাটারের তালা ভেঙে মোহাম্মদপুরের রানা জুয়েলার্সে ঢোকে চোর চক্রের একাধিক সদস্য, যাদের সবাই মুখোশ পরা ছিল। এ সময় দোকানের স্বর্ণ, রূপা এমনকি সিন্দুকটাও নিয়ে যায় তারা। পরে ট্রাকে করে মালামাল সহ ভোরের আলো ফোটার আগে পালিয়ে যায় এই চক্রটি। এই ঘটনার সিসিটিভি ফুটেজ এবং চোরদের গতিবিধি পর্যালোচনা করে আইনের আওতায় আনার কথা জানান পুলিশ। যথেষ্ট পরিমাণ সেফটি আছে, এত কিছু থাকার পরেও মনে করেন যে দোকান চুরি হয়, সব নিয়ে গেছে। প্লাস আমার যে আপনার লকারটা ছিল সিন্দুক, ওইটাও নিয়ে গেছে। রাত্রে এই যে পুরো রাস্তাটাতে আপনার বিন্দু মাত্র কোনো সিকিউরিটি থাকে না। এই এলাকায় তো কোনো নিরাপত্তা ওইরকম ভাবে নাই। 8 জন মানুষ মিলে যেহেতু চুরি করেছে, নিঃসন্দেহে তারা আগে থেকে এটা পরিকল্পনা করেছে। দ্রুত সময়ের মধ্যে আমরা চোরাইকৃত মালামাল উদ্ধার করতে পারবো এবং এই চুরির সাথে যারা যুক্ত অপরাধী তাদেরও আমরা ধরতে পারবো। চট্টগ্রামে শীতের রাতে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া 2 শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিকেলে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় 2 বছর বয়সী মোর্শেদের মৃত্যু হয়। মরদেহ দাদির কাছে হস্তান্তর করা হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত 28 ডিসেম্বর সন্ধ্যায় আনোয়ারা উপজেলার মারখাইন ইউনিয়নের মাজার গেট থেকে 2 শিশুকে উদ্ধার করেন মহিমউদ্দিন নামের এক ব্যক্তি। পরে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় 4 বছর বয়সী আয়েশাকে নিজের কাছে রাখেন মহিম। গুরুতর অসুস্থ মোর্শেদকে হাসপাতালে ভর্তি করানোর পর আজ মৃত্যু হয়। শিশুর বাবা খুরশেদ আলমকে দায়িত্বে অবহেলার দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাবার দাবি 6 মাস আগে তার স্ত্রী 2 সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।